আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি পিয়াস। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদের কুটুমিয়ার চতুর্থ পর্ব। তো আমরা সরাসরি চতুর্থ পর্বে চলে যাচ্ছি। একসময় আলাউদ্দিনের ঘুম ভাঙল। কোনো কারণ ছাড়াই তার বুক ধক করে উঠল। এই ঘরে কিছু একটা হয়েছে, ঘরটা বদলে গেছে। কোনো কিছুই মনে হচ্ছে আগের মতো নেই। ঘর ভর্তি ধোঁয়া। এত ধোঁয়া কোথাকে এলো? কোথাও কি আগুন লেগেছে? খড় পোড়ার গন্ধ নাকে আসছে, নাক জ্বালা করছে। ঘাটের নিচ থেকে গঙ্গানির শব্দ পাওয়া যাচ্ছে। হাঁটাহাঁটি হচ্ছে। মাঝে মাঝে ক্ষীণ গলায় কেউ একজন বলছে, বাঁচান, আমারে বাঁচান। সে কথা শেষ করতে পারছে না। তার আগেই কেউ তার মুখ চেপে ধরছে। আবারও হুটুপুটি হচ্ছে, বড় বড় নিঃশ্বাস ফেলার শব্দ। আলাউদ্দিন টিভির দিকে তাকালেন। টিভি খোলা আছে, নাটকের মতো কি যেন হচ্ছে, মারামারির দৃশ্য। ঘটনা কি এরকম যে টিভিতে মারামারি হচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে শব্দটা আসছে খাটের নিচ থেকে। এটা তো যুক্তিসঙ্গত কথা, কিন্তু ঘরে তো ধোঁয়া কেন? আলাউদ্দিন ক্ষীণস্বরে ডাকলেন, কুটুমিয়া। খাটের নিচ থেকে কেউ একজন ভারী শ্লেষা জড়িত গলায় বললেন, জি স্যার। গলাটা কার? কুটুমিয়ার গলা। সে খাটের নিচে কি করছে? কাকে সে চেপে ধরেছে? আলাউদ্দিন আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, কুটুমিয়া। জি। খাটের নিচে কি করছো? কুটু জবাব দিল না। খাটের নিচে হুটোপুটি অনেক বাড়ল। এখন গো গো শব্দ হচ্ছে। আলাউদ্দিন বললেন, কি হচ্ছে ওখানে? কুটু চাপা গলায় বলল, বালিশ দেন স্যার, তাড়াতাড়ি একটা বালিশ দেন। কি কি দিব? বালিশ। বালিশ দিয়ে কি হবে? হারামজাদার মুখের ওপর বালিশ চাইপা ধরবো। কার মুখের ওপর বালিশ চেপে ধরবে? কুটু জবাব দিল না। আলাউদ্দিন হতভম্ব হয়ে দেখলেন, খাটের নিচ থেকে একটা হাত বের হয়ে আসছে। ময়লা নোংরা হাত, বড় বড় নখ, পাখির নখের মতো বেঁকে গেছে। হাতটা কেন আসছে? তাকে ধরার জন্য। আলাউদ্দিন ভয়ে সিটিয়ে গেলেন। বালিশ দেন। আলাউদ্দিন একটা বালিশ কুতুর হাতের দিকে এগিয়ে দিলেন। খাটের নিচ থেকে শব্দ হচ্ছে। বালিশ চাপা দিয়ে কি কাউকে মারা হচ্ছে? কোনো একটা সূরা পড়া উচিত, কিন্তু কোনো সূরা মনে আসছে না। তিনি কি দুঃস্বপ্ন দেখছেন? হ্যাঁ, এটাই হবে, দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন ছাড়া কিচ্ছু না। স্বপ্নটা ভেঙে গেলেই দেখবেন সব স্বাভাবিক আছে। তখন তিনি কুটুকে ডেকে চা দিতে বলবেন। চা খাওয়ার আগে গোসল করা দরকার, শরীর ঘামে ভিজে গেছে। স্বপ্নটা কখন ভাঙবে? চিৎকার করে কুটুকে ডাকলে কি ঘুম ভাঙবে? আলাউদ্দিন ফুসফুস ফাটিয়ে চিৎকার করলেন, কুটু, কুটু। গলা দিয়ে ফ্যাস ফ্যাস জাতীয় আওয়াজ হলো। এই স্বপ্ন মনে হয় আজকে আর ভাঙবে না, স্বপ্ন চলতেই থাকবে। মেয়েলি গলায় কে যেন কাঁদছে, দেয়ালে শব্দ হচ্ছে। সাইফুল্লাদের বাড়িতে কি নাকি এটাও স্বপ্ন? আলাউদ্দিন ক্লান্ত হতভম্ব গলায় ডাকলেন, কুটু। তার প্রায় সঙ্গে সঙ্গেই বসার ঘরের বাতি জ্বলে উঠল। থপথপ পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। কুটু আসছে। কুটু, কুটু তুমি কোথায়? দরজা ঠেলে কুটু ঢুকলো। আলাউদ্দিন ধরা গলায় বললেন, বাতি জ্বালাও। কুটু বাতি জ্বাললো। আলাউদ্দিন বললেন, দুঃস্বপ্ন দেখেছি। কুটু বলল, চা খাইবেন স্যার? আলাউদ্দিন বললেন, চা খাবো, চা আনতেছি। আলাউদ্দিন বললেন, তুমি কি কোনো চিৎকার হুটোপুটি শব্দ শুনেছ? কুটু বলল, জি না। আলাউদ্দিন বললেন, শোনার কথাও না, স্বপ্ন দেখেছি আমি, তুমিই বা কেন শব্দ শুনবে? কুচ্ছি স্বপ্ন, ধোয়া, চিৎকার, বালিশ দিয়ে মুখ চাপাচাপি। চা নিয়ে আসি স্যার। যাও নিয়ে আসো। চা আনার আগে একটা কাজ করো, আমার বালিশটার নিচে পড়ে গেছে, ধাক্কাকে খাটের নিচে চলে গেছে, বালিশটা দাও। কুটু খাটের সামান্য উপর হয়ে বসে বালিশ টেনে আলাউদ্দিনের হাতে দিয়ে রান্নাঘরের দিকে রওনা হলো। আলাউদ্দিন বালিশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বালিশের এক পিঠে ছোপ ছোপ রক্ত লেগে আছে, টাটকা রক্ত, এখনও শুকিয়ে কালচে হয়নি। আয়াতুল কুরসি সূরাটা মনে পড়েছে। আলাউদ্দিন বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়ছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম
লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। খুবই আশ্চর্যজনকভাবে রাতে আলাউদ্দিনের খুব ভালো ঘুম হলো। ঘুমের ভেতর তিনি স্বপ্নও দেখলেন, কাটা কাটা স্বপ্ন। একটা স্বপ্নে তার বাবা মুন্সি মোহাম্মদ সগির তাকে জিজ্ঞেস করেছেন, রোজা ভেঙেছিস কি জন্য? তিনি বললেন, এটা তো রমজান মাস না, এখন রোজা রাখার প্রশ্ন আসছে কেন? উত্তর শুনে মুন্সি মোহাম্মদ সগির খুব রেগে গিয়ে বললেন, পরেজগার আদমির জন্য সারা বছরই রমজান মাস। রোজা ভেঙেছিস, তার শাস্তি আগামী জুম্মাবারে মুসল্লিদের সামনে 1,00,000 বার কানে ধরে উঠবোস করবি। আলাউদ্দিন বললেন, জি আচ্ছা। এরপর শুরু হলো কানে ধরে উঠবোসের স্বপ্ন দেখা। ছাড়া ছাড়াভাবে এই স্বপ্ন চলল ঘুম না ভাঙা পর্যন্ত। তিনি উঠবোস করেই যাচ্ছেন, মুসল্লিরা হো হো করে হাসছে। ঘুম থেকে উঠে উনি চা খেলেন। হো হো হাসির শব্দে একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। টিভিতে দর্শকদের উপস্থিতিতে কি একটা অনুষ্ঠান হচ্ছে, উপস্থাপকের প্রতিটি কথায় দর্শক হাসছে। আলাউদ্দিন আগ্রহ নিয়ে টিভির দিকে তাকিয়ে রইলেন। টিভির সাউন্ড অফ করা ছিল, এখন সাউন্ড আছে। আলাউদ্দিন সাউন্ড অফ করে দিলেন। তিনি রাতে যে প্রচণ্ড ভয় পেয়েছিলেন, এটা ভেবে তার একটু হাসিই পেল। হামিদা বানু ঠিকই বলেছেন, উত্তপ্ত মস্তিষ্কের চিন্তা। শুধু যখন কোটুর কাছে শুনলেন গতকাল রাতে সাইফুল্লাহ সাহেবের বাড়িতে কি না কি সমস্যা হয়েছে, সাইফুল্লাহ সাহেবের মাথা ফেটে গেছে, রক্তে বাড়ি ভেসে গেছে, শেষ রাতে অ্যাম্বুলেন্স এসেছে, পুলিশ এসেছে, তখন সামান্য খটকার মতো লাগলো। আলাউদ্দিন বললেন, পুলিশ এসেছিল কেন? কুটু বলল, জানি না স্যার, সাইফুল্লাহ সাহেবের বাসায় কাল রাইতে যে মেয়েটা ছিল পুলিশ স্যারে ধরে নিয়ে গেছে। মেয়ে কি করেছে? জানি না স্যার। মেয়েটা কে? গার্মেন্টসের এক মাইয়া। সাইফুল্লাহ সাহেবের এক এক সময় এক একটা মাইয়া নিয়ে আছে। নানান ভেজাল। ভেজাল তো বটেই। ওনার যে অবস্থা দেখলাম স্যার, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, কাউরে চিনতে পারে না, বাচ্চা কিনা সন্দেহ। দেখতে গিয়েছিলে? জি না, সিঁড়ি দিয়া নামানির সময় দেখলাম, মন খারাপ হইয়া গেল। কে জানে কে বৃত্তান্ত। মন খারাপ হবারই কথা, হাজার হোক প্রতিবেশী। স্যার, আরেক কাপ চা কি দিব? আলাউদ্দিন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, দাও। তিনি মাথা থেকে পুরো ব্যাপারটা ঝেড়ে ফেলার চেষ্টা করলেন। নাস্তা খেয়ে আজ বাংলা বাজার চলে যাবেন। বালিশটা আরেকবার দেখতে ইচ্ছে করছে। কাল রাতে মনে হয়েছিল রক্ত লেগে আছে, এখনও কি তাই? রক্ত শুকিয়ে হয় কালো। কালো কোনো দাগ কি বালিশে আছে? আলাউদ্দিন দুটো বালিশ উল্টে পাল্টে দেখলেন, কোনো দাগ নেই। তিনি আনন্দিত গলায় ডাকলেন, মাই ডিয়ার কুটু, আরেক কাপ চা দাও। হাজি একরামুল্লাহ বললেন, তোমার কি হয়েছে? আলাউদ্দিন জবাব না দিয়ে চোখ পিটপিট করতে লাগলেন। হাজি সাহেব বললেন, চোখ পিটপিট করছো কেন? আলাউদ্দিন বললেন, রোদটা কড়া, চোখে লাগছে। হাজি সাহেব বললেন, ঘরের ভেতরে রোদ কোথায়? চোখ পিটপিটানি করার কারণ কি বলো তো? তোমার ঘটনাটা কি? আলাউদ্দিন চুপ করে রইলেন। বলার মতো কোনো ঘটনা ঘটেনি। দিনের পর দিন তিনি নিজের শোবার ঘরের খাটের ওপরে ছিলেন। 9 দিন পর আজ প্রথম বাইরে এসেছেন। আলো চোখে লাগছে। দোকানের ভেতর রোদ নেই ঠিকই, কিন্তু বাইরের ভাদ্র মাসে রোদ ঝলমল করছে। রোদের দিকে তাকালেই চোখ জ্বালা করে। হাজি সাহেব বললেন, তোমার শরীরে পানি এসেছে নাকি? হাত পা মুখ ফোলা ফোলা, সমস্ত শরীরে গোলভাব চলে এসেছে। সারাদিন কি করো তুমি? ঘুমাও? আলাউদ্দিন সিগারেট ধরালেন। হাজি সাহেব বললেন, সিগারেট খাচ্ছ কারখানার চিমনির মতো। 10 মিনিটও হয়নি এসেছো, এর মধ্যে 4টা সিগারেট খেয়ে ফেললে। আলাউদ্দিন চুপ করেই আছেন। হাজি সাহেবের সিগারেট হিসাব ভুল হয়েছে। সিগারেট আসলে 4টা খাওয়া হয়নি, 3টা খাওয়া হয়েছে। এ নিয়ে তর্ক শুরু করা যায় না। হাজি সাহেব রেগে আছেন। রাগের মুহূর্তে আসলে তর্ক চলে না। হস্তরেখা বইয়ের পাণ্ডুলিপি কোথায়? এনেছো? আলাউদ্দিন ক্ষীণ গলায় বললেন, এনেছি। শেষ করেছো? জি। কই দেখি, একটু পরে দেই, বুঝিয়ে দিতে হবে। হাজি সাহেবের রাগী মুখ সহজ হয়ে এলো। আলাউদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই স্বস্তির আসলে সাময়িক, কারণ তিনি হস্তরেখা বিজ্ঞান বইয়ের পাণ্ডুলিপি আনেননি। যে বই লেখাই হয়নি তার পাণ্ডুলিপি আসবে কিভাবে? শিররেখার চ্যাপ্টারটা মাত্র শুরু হয়েছিল।
পাণ্ডুলিপি না এনেও বলা হয়েছে এনেছি। এই মিথ্যে শেষ পর্যন্ত কিভাবে সামাল দিবেন কে জানে। আলাউদ্দিনের বুকের ভেতর ধুক ধুক শব্দ হতে লাগলো। ভালো ঝামেলায় পড়া গেল তো। হাজী সাহেব সহজ স্বাভাবিক গলায় বললেন, দেখি তোমার একটা সিগারেট খেয়ে দেখি। আলাউদ্দিন সিগারেটের প্যাকেট বের করে দিলেন। হাজী সাহেব সিগারেট ধরতে ধরতে বললেন, তোমার আসার কথা ছিল বুধবারে, তুমি যখন বুধবারে এলে না, বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, তারপরও তোমার খোঁজ নেই। তখন একবার মনে হয়েছিল বই নিয়ে ব্যস্ত, বই শেষ না করে আর আসবে না। আমি ম্যানেজারকে সেরকমই বলেছি। চা খাবে? জি না। জি না আবার কি? চা খাও, মালাই চা। জি আচ্ছা। আলাউদ্দিন মনে মনে দোয়া ইউনুস পড়ছেন। এই দোয়া পড়লে যে কোনো বড় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আলাউদ্দিন ঠিক করলেন পাণ্ডুলিপির প্রসঙ্গ আবার না আসা পর্যন্ত তিনি এই দোয়াই পড়তে থাকবেন। এমন হওয়া বিচিত্র না যে দেখা যাবে দোয়া ইউনুস পড়ার কারণে হাজী সাহেব পাণ্ডুলিপির প্রসঙ্গটা তুলতে ভুলে যাবেন, অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এমন একটা ঘটনা ঘটানো আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। চা চলে এসেছে। চা এবং পিরিচ ভর্তি জর্দা দেয়া পান। হাজী সাহেব অতি দ্রুত কয়েকটা চুমুক দিয়ে চায়ের কাপ নামিয়ে রেখে মুখ ভর্তি করে পান নিলেন। পান চিবোতে চিবোতে সহজ গলায় বললেন, আমার ভাগ্নি হামিদাকে বিবাহের কথা নিয়ে কিছু ভেবেছ? ইচ্ছে না থাকলে না বলে দাও, কোনো অসুবিধা নেই। হামিদাও বেঁকে বসেছে। শুরুতে হ্যাঁ বলেছিল, এখন আবার না বলছে। মেয়েদের এই সমস্যা, স্থিরিত বলতে আসলে কিচ্ছু নেই। সাগরের ঢেউ, এই আসে এই নাই। তোমার নিজেরও তো বিয়ের ব্যাপারে অনাগ্রহ আছে, ঠিক না? এই বয়সে সংসারে ঝামেলা যেতে না ইচ্ছা করারই কথা। আলাউদ্দিন বললেন, আমি বিবাহ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে ওনার মত না থাকলে তো কিছু করার নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা। ওনার ইচ্ছা ছাড়া গাছের পাতাও কাঁপে না। আমরা খুব তুচ্ছ। হাজী সাহেব বললেন, তুমি বিবাহ করতে চাও? আলাউদ্দিন হ্যাঁ সূচক মাথা নাড়লেন। মেয়ে যেখানে বেঁকে বসেছে সেখানে হ্যাঁ বলতে বাধা নেই। তিনি যতই হ্যাঁ বলুন, বিয়ে তো হবে না। ভালো মতো ভেবে সিদ্ধান্ত নিয়েছ? জি। তোমার কোনো আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেছ? জি না, তবে কুটুকে বলেছি। কুটুকে বলেছ? কুটুকে? আমার বাবুর্চি। আরে রাখো তোমার বাবুর্চি। বাবুর্চির সঙ্গে কেউ নিজের বিয়ে নিয়ে আলাপ করে? আলাপ করার মতো আমার তো আর কেউ নাই। আলাপ করার কেউ না থাকলে নিজে নিজে সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগত বিষয় নিয়ে চাকর বাকরের সঙ্গে কেউ আলাপ করে না। নাও পান খাও। আলাউদ্দিন আগ্রহের সঙ্গে পান মুখে দিলেন। মনে মনে দোয়া ইউনুস তিনি এখনও পড়ছেন। দোয়ায় মনে হয় অ্যাকশন শুরু হয়েছে। হাজী সাহেব পাণ্ডুলিপির প্রসঙ্গে যাচ্ছেন না। মনে হচ্ছে পাণ্ডুলিপির চেয়ে তিনি তার ভাগ্নি হামিদা বানুর বিবাহ নিয়ে বেশি উদ্বিগ্ন। হাজী সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি তাহলে বিবাহের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছো? জি। তাহলে তো হামিদাকে রাজি করানো দরকার। রাজি কেন করানো দরকার এটা শোনো। পাড়ার মাস্তানদের গডফাদার টাইপ এক লোকের চোখ পড়েছে হামিদার দিকে। বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, নানানভাবে যন্ত্রণা করছে। অতি বদলোক, অতি হারামজাদা, থাকে মদের ওপর, গুন্ডাপান্ডা পুষে। স্ত্রী মারা গেছে, আবার বিবাহ করবে। এর কাছে মেয়ে বিয়ে দেওয়ার, মেয়ের গলায় দড়ি দিয়ে নিজের হাতে তেঁতুল গাছের ডালে ঝুলিয়ে দেওয়া কিন্তু একই কথা। বুঝতে পারছো? জি। না না, তুমি বুঝতে পারছো না। এ জাতীয় বদগুলি যে মানুষের উপর কী পরিমাণ জুলুম করতে পারে তোমার কোনো ধারণাই নাই। হামিদার রূপে পাগল হয়েছে সে হামিদাকে বিয়ে করতে যাচ্ছে তা কিন্তু না। হামিদাকে বিয়ে করতে যাচ্ছে বাড়িটার জন্য। বাড়িটার জন্য মানে? হামিদার যে বাড়ি তোমাকে নিয়ে গিয়েছিলাম সেটা হামিদার নিজের বাড়ি। তার স্বামী বানিয়ে রেখে গিয়েছিলেন। ঢাকা শহরে 5 কাঠার ওপর জমির দোতলা বাড়ি সহজ ব্যাপার তো না। যে কটা পাত্র হামিদাকে বিয়ে করার আগ্রহ দেখিয়েছে সবার নজর বাড়িটার দিকে। এর মধ্যে একজন আমার বাড়ির দলিল দেখতে চেয়েছিল। বুঝো অবস্থা। একমাত্র তোমাকে দেখলাম এই ব্যাপারে কোনো আগ্রহ নাই। আলাউদ্দিন চুপ করে রইলেন। তিনি এখনও দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না। হাজী সাহেব যদি ফস করে বলে ফেলেন পাণ্ডুলিপিটা কোথায়, বের করো দেখি কয় ফর্মা হয়েছে, তাহলে কি হবে? আলাউদ্দিন, জি। তুমি লোক ভালো, আমার ভাগ্নির জন্য একজন ভালো মানুষ দরকার। আর কোনো কিছুরই দরকার নাই। তুমি যদি সত্যি সত্যি বেঁচে রাজি থাকো তাহলে আমার ভাগ্নিকে রাজি করাবো। কি বলো তুমি? তোমার মন ঠিক আছে তো? আলাউদ্দিন ক্ষীণস্বরে বললেন, জি। এই বয়সে বিয়েতে তো আর প্যান্ডেল বানানো হবে না। তুমিও পাগড়ি পরবে, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে না। কাজীকে ডেকে আনবো, 3 বার কবুল বলা হবে, ব্যাস মামলা ডিসমিস। নাকি উৎসব করতে চাও? জি না। আত্মীয়স্বজনের সঙ্গে তো তোমার যোগাযোগ নাই? জি না। তাহলে আর কি, কাজী ডেকে ঝামেলা মিটিয়ে দিই। বিয়ের পর না হয় কিছু লোকজন ডেকে চাইনিজ হোটেলে রিসিপশনের মতো করলে, কি বলো?
আলাউদ্দিন ক্ষীণস্বরে বললেন, আপনি যা ভালো মনে করেন। বিয়ে করবে তুমি, আমার ভালো মনে করার কিছু আছে? এখনও সময় আছে, হ্যাঁ না ভেবে বলো। তুমি হ্যাঁ বললে কিন্তু আমি হামিদার কাছে চলে যাব, যেভাবে হোক তাকে রাজি করাবো। বিয়েতে রাজি না হলে লোকমান ফকিরের খপ্পর থেকে তাকে উদ্ধার করার ক্ষমতা আমার নাই। লোকমান ফকিরকে? ওই আরামজাদার কথা একটু আগে না বললাম, গুন্ডাপান্ডা পুষে, ওয়ার্ড কমিশনার। মদ খেয়ে একদিন রাস্তার ওপর পড়েছিল, যেই পাশ দিয়ে যায় তার হামাগুড়ি দিয়ে তার পায়ে ধরতে যায়। জি, বুঝতে পেরেছি। এখন তুমি বলো, আমি তাকে রাজি করাবো? জি আচ্ছা, তাহলে তুমি আর দোকান থেকে বেরোও না, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। সব যদি ঠিকঠাক মতো হয়, আমি কাজী ডেকে না আমার বাড়িতে বিয়ে পড়িয়ে দেবো। এক জিনিস নিয়ে দিনের পর দিন আর কত ঘটঘট করবো, ঠিক আছে? জি। এত শুকনো গলায় জি বলছো কেন? জোর করে ধরে বেঁধে তো তোমাকে বিয়ে দিচ্ছি এরকম মনে করছো না তো? জি না। ভেরি গুড, দাও আরেকটা সিগারেট দাও। সিগারেটের ধোঁয়া দিয়ে মাথাটা খোলসা করে কাজে নেমে পড়ি। আলাউদ্দিন দোয়া ইউনুস পড়া বন্ধ করলেন। দোয়ায় কাজ করেছে। হাজী সাহেব হস্তরেখা বিজ্ঞান বইয়ের পাণ্ডুলিপি বিষয়ে কোনো কথা না বলেই উঠে পড়েছেন। তিনি যে ব্যস্ততার সঙ্গে বের হয়েছেন, তাতে মনে হয় না আজ আর পাণ্ডুলিপির প্রসঙ্গটা উঠবে। আলাউদ্দিনের দুপুরের খাওয়াটা ভালো হলো না। কুটুর হাতে রান্না খেয়ে খেয়ে এমন হয়েছে, অন্য কোনো কিছুই আর এখন মুখে রুচে না। দুপুরে তিনি লম্বা ঘুম দিলেন। ঘুম ভাঙল বিকেলে। হাজী সাহেবের দোকানের ম্যানেজার বলল, আপনাকে থাকতে বলেছেন, আপনার জন্য জরুরি খবর আছে। আলাউদ্দিন বললেন, কি খবর? ম্যানেজার বলল, কি খবর তা তো জানি না, চা নাস্তা কী খাবেন বলেন, গোশত পরোটা আনাই? আনো। ভরপেট গোশত পরোটা এবং 2 কাপ চা খেয়ে আলাউদ্দিন আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সন্ধ্যার পর। তিনি হয়তো আরও কিছুক্ষণ ঘুমাতেন। হাজী সাহেব নিজে গা ঝাঁকিয়ে ডেকে তুললেন। হাসি মুখে বললেন, আজই তোমার বিয়ে। হাজী সাহেব আলাউদ্দিনের জন্য নতুন পায়জামা পাঞ্জাবি কিনে এনেছেন। তিনি গম্ভীর ভঙ্গিতে বললেন, তাড়াতাড়ি একটু সেলুন থেকে চুল কেটে আসো, সাবান ডলা দিয়ে গোসল করো, পানির ব্যবস্থা দোকানেই করেছি। আলাউদ্দিন কোনো কিছুই না বুঝে বললেন, জি আচ্ছা। দেনমোরের ব্যাপারটা আগে ঠিক করে ফেলি। 5 লাখ 1 টাকা দেনমোর, অর্ধেক গোসল, ঠিক আছে? জি। তুমি খুশি তো? জি খুশি। মুখে হাসি নেই কেন? হাসো। আচ্ছা থাক, পরে আসলেও হবে, সময় টানাটানি। ম্যানেজারকে সঙ্গে নিয়ে নাপিতের দোকান থেকে চুল কেটে আসো। বিয়ের আগে চুল কাটতে হয়, নখ কাটতে হয়, অনেক দিনের নিয়ম। আলাউদ্দিন সবুজ বালকের মতো ম্যানেজারকে নিয়ে চুল কাটতে গেলেন। রাত 8টায় বিয়ে হয়ে গেল। রাত 8:40 তিনি নিজের বাড়িতে চলে এলেন। কুটু দরজা খুলে দিল। আলাউদ্দিন বললেন, বাথরুমে গরম পানি আছে? গা কুটকুট করছে রে, গোসল করব। কুটু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তিনি সরাসরি বাথরুমে ঢুকে গেলেন। বাথরুমে যে শুধু যে গরম পানি আছে তা না, বাথরুমের কাঠের একটা চেয়ার নিয়ে যাওয়া হয়েছে। চেয়ারের উপর পিচ দিয়ে ঢাকা একটা জগ আছে। জগের লাল রঙের কোনো বস্তু, বরফ ভাসছে। পাশেই খালি গ্লাস, দিয়াশলাই, সিগারেট এবং অ্যাশট্রে সাজানো আছে। আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন, ইয়ে নাকি? কুটু বলল, জি স্যার। টমেটো জুস? কুটু জবাব দিল না। ইয়ে দাও আছে? জি স্যার। পেয়েছো কোথায়? 2টা বোতল ভত্তা কিনে আনছি স্যার, গুলশানে পাওয়া যায়, 800 টাকা কইরা নিছে, মোট 1600 টাকা। টাকা পেয়েছো কোথায়? আপনার সুটকেসে ছিল, চাবি ছিল ডয়ারে, ডয়ার থেকে চাবি নিয়ে সুটকেস খুলে টাকা নিছি। আলাউদ্দিন বললেন, ও। তিনি বুঝতে পারছেন না তার রাগ করা উচিত কি না। মনে হচ্ছে রাগ করা উচিত। তাকে না বলে সুটকেস খুলে টাকা নিয়ে যাবে, এটা কেমন কথা? এ তো রীতিমতো চুরি। তার অবর্তমানে সুটকেস খোলা। আলাউদ্দিন গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর মুখে গ্লাসে ঢেলে টমেটো জুস নিয়ে একটা চুমুক দিলেন। আজকে জুসটা অসাধারণ হয়েছে। তার রাগ পড়ে গেল। এখন মনে হচ্ছে রাগ করাই উচিত হয় না। টাকার তো কুটু নিজের জন্য নেয়নি, সংসারের কাজেই নিয়েছে। তিনি যখন ঘরে থাকেন না, তখন হুটহাট করে টাকার দরকার পড়তে পারে না। দেখা গেল ঘরে চাল নেই, চাল কিনতে হবে। সুটকেস থেকে টাকা না নিলে এইসব সমস্যার সমাধান কীভাবে হবে? কুটু? জি স্যার। দাও, গোসল দিয়ে দাও। আলাউদ্দিনের চোখ আরামে বন্ধ হয়ে আসছে। এখন মনে হচ্ছে কুটু যে বুদ্ধি করে টাকাটা নিয়ে ভদকা কিনে এনেছে, কাজটা খুব ভালোই করেছে। এই জিনিস না আনলে এমন আরামের ব্যবস্থা হতো না। এমনিতে আজ মনের উপর প্রচণ্ড চাপ গিয়েছে। 53 বছর বয়সে বিয়ে করে ফেলা তো সহজ ব্যাপার না। কলিজা নড়ে যায়।
কুটু, জি স্যার। আজ একটা ঘটনা ঘটেছে, শুনলে তুমি বিশ্বাস করবে না। ভাববে বানিয়ে বানিয়ে বলছি, যদিও বানিয়ে বলার অভ্যেস আমার নাই। কি ঘটনা ঘটছে স্যার? বিয়ে করে ফেলেছি। কুটু গায়ে যেভাবে সাবান ডলছিল সেভাবেই ডলতে থাকলো। আলাউদ্দিনের কথায় তার কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। কিংবা এও হতে পারে বিয়ে করা যে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, কুটু তা ধরতে পারছে না। তার কাছে হয়তো বিয়ে করা এবং নাপিতের দোকানে গিয়ে চুল কেটে আসা একই ব্যাপার। কুটু, শুনেছ কি বলেছি? আজ আমি বিয়ে করেছি। বিবাহ, শুভ বিবাহ। ভালো করছেন। ভালো না মন্দ কে জানে, হাজি সাহেবের কথা ফেলতে পারলাম না। আমি একসময় খুবই বিপদে পড়েছিলাম, না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছিল। হাজি সাহেব তখন কাজ দিয়ে আমাকে বাঁচান। আজ তিনি ভাগ্নিকে নিয়ে বিপদে পড়েছেন। এই বিপদে আমি তাকে সাহায্য করবো না তা কি হয়? একজনের বিপদে অন্যজন দেখবে, এটাই মানব ধর্ম। ঠিক বলেছি না কুটু? জি। মেয়েটিও রূপবতী, নাম হামিদা বানু। নামটা একটু স্কুলে হামিদ স্যার বলে আমার এক স্যার ছিলেন, খুবই রাগী। অঙ্ক না পারলে পেটে চামড়া ডলা দিতেন। হামিদা নামটা শুনলেই হামিদ স্যারের কথা মনে পড়ে, পেট ব্যথার মতো হয়। নামটা বদলায় দেন। তাই করতে হবে, সুন্দর কোনো নাম দিতে হবে। সে রাজি হবে কি না কে জানে। কি নাম দেওয়া যায় একটু চিন্তা করবে। জি আচ্ছা। আলাউদ্দিনের প্রথম গ্লাস শেষ করেছেন। দ্বিতীয় গ্লাস ঢালার পর জগের দিকে তাকিয়ে দেখেন জগে এখনও অর্ধেক জুস আছে। দেখে বড়ই আনন্দ পেলেন। উদাস গলায় বললেন, মানুষ চিন্তা করে রাখে একটা আর হয় আর একটা। তবে যা হয় সেটা ভালোই। এই যে কথা আছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন, ঠিক না কুটু? জি। যেমন ধর, আজ কিন্তু আমার বাসে ফেরার কথা ছিল না। বিয়ে হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে থাকবো, এটাই তো স্বাভাবিক। ব্যবস্থা সেরকম ছিল। হাজি সাহেব বললেন তার বাড়িতে বাসর হবে। 3 তলা একটা ঘর ঠিক করা হয়েছিল, ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল। তখন লেগে গেল ঝামেলা। কি ঝামেলা স্যার? হামিদা শুরু করলো কান্না, হাউমাউ কান্না, যাকে বলে মরা কান্না। সে রাতে আমার সঙ্গে ঘুমোবে না। তার কান্না দেখে হাজি সাহেব বিরক্ত হয়ে বললেন, আচ্ছা থাক, স্বামী স্ত্রী আজকে যে একসঙ্গে থাকতে হবে তা না, 2-1 দিন পরে থাকিস। হামিদা ধাতস্থ হোক। কুটু, জি স্যার। হামিদার নামটা তো বদলাতে হয়। যে মুহূর্তে আমি হামিদা বললাম, স্যারকে চোখের সামনে দেখলাম। মনে হলো স্যার পেটের চামড়া চেপে ধরছেন। স্যার এমনভাবে চাপ দিতেন যে পেটে জন্মদাগের মতো দাগ পড়ে যেত। হামিদা নামটা বদলাতেই হবে রে কুটু, একটা নাম চিন্তা করে বের করো তো। জামিলা নামটাকে আপনার পছন্দ হয়? জামিলা শব্দ তো সুন্দরী। খুব যে পছন্দ হচ্ছে তা না। হামিদা নামের মাঝের অক্ষর ম, আবার জামিলা নামের মাঝের অক্ষর ম। এমন নাম দেওয়া দরকার যেখানে মই থাকবে না। তবে আপাতত জামিলা নামই থাকুক। ম ছাড়া নাম যখন পাওয়া যাবে তখন সেই নাম রেখে দেব। তুমি আরও নাম খুঁজতে থাকো। জি আচ্ছা। আলাউদ্দিন দ্বিতীয় গ্লাস শেষ করে তৃতীয় গ্লাসের মাঝামাঝি চলে এসেছেন। আরামের শরীর যেন কেমন করছে। ইচ্ছে করছে বালিশ নিয়ে বাথরুমের মেঝেতে লম্বা হয়ে শুয়ে থাকেন। তিনি শুয়ে থাকবেন, কুটু গায়ের উপর গরম পানি ঢালবে, সাবান ডলবে। মাঝে মাঝে কুটু তার মাথা উঁচু করে ধরবে, তিনি গ্লাসে চুমুক দিবেন। কুটু, জি স্যার। জামিলা তোমাকে পছন্দ করবে কিনা কে জানে। পছন্দ না করলে বিরাট বিপদ হবে রে। তোমার কি ধারণা পছন্দ হবে? মনে হয় না। তুমি ঠিক বলেছ, আমারও ধারণা পছন্দ করবে না। কথায় আছে না, পয়লা দর্শনধারী তারপর গুণবিচারী। মেয়েদের ক্ষেত্রে এটা সত্য না। দর্শনধারী হলেই হলো। তোমার আবার চেহারা খুবই খারাপ। চেহারা খারাপ বলাতে রাগ করো নাই তো? জি না, সত্য কথায় রাগ করতে নাই। তোমার চেহারা কিন্তু খুবই খারাপ। ছোট ছেলেমেয়েরা তোমাকে অন্ধকারে দেখলে ভয় চিৎকার দিবে। আমি নিজেই মাঝে মাঝে ভয় পাই। কুটু, আমার একটা সিগারেট ধরিয়ে দাও তো। কুটু সিগারেট ধরিয়ে দিল। আলাউদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, ঘুম পাচ্ছে, ইচ্ছে করছে এখানে ঘুমিয়ে পড়ি। তোমাদের পাইলট স্যার কি বাথটাবে ঘুমাতেন? শেষের দিকে ঘুমাইতেন। শেষের দিকে ঘুমাইতেন মানে কি? ওনার যখন শরীরটা খারাপ হইয়া গেল তখন বাথটাবে শুয়ে থাকতেন, সেখানেই ঘুমাইতেন। শরীর খারাপ হয়ে গেল মানে কি? কি হয়েছিল? ডাক্তার ধরতে পারে নাই। উনি অবশ্য ডাক্তারের কাছে যান নাই, প্রথম 2-1 দিন গেছিলেন, তারপরে যান নাই। অসুখটা কি ছিল? শরীর ফুল্লা গেল
গা হাত পা মুখ ফুইলা গেল। গর্ভবতী মায়া গো শরীরে পানি আসলে যেমন হয় অমন। বলো কি? আমারও তো শরীরে পানি আসার মতো হয়েছে। হাজি সাহেব আজ আমাকে বললেন, তোমার শরীরে কি পানি এসেছে? আচ্ছা যাই হোক, পাইলট সাহেবের কথা বলো। শরীর ফোলা ছাড়া আর কি হয়েছিল? শরীরটা জ্বলতো, পানি দিয়ে শরীর ভিজায় রাখলে জ্বলনি কমতো। এই জন্য কি বাথটাবে শুয়ে থাকতেন? জি। আমার তো শরীর জ্বলছে না। আপনার শরীর কেন জ্বলবো? আপনার তো কিছু হয় নাই। তাও ঠিক, খাওয়া দাওয়া বেশি করেছি তো এই জন্য শরীর ভারী হয়ে গেছে, আর কিছু না। পাইলট সাহেব কি শেষমেশ জরুরি রোগী মারা গেলেন? জি না, সারা শরীরটা ফসকার মতো বাইরে হইল, পরিষ্কার ফসকা, মনে হয় কাচের তৈরি, ফসকা ভর্তি টলটলা পানি। বলো কি? ওই পানির ভিতর পোকা হইয়া গেল, ছোট ছোট সাদা কৃমির মতো পোকা। তবে পোকাগুলির মাথা আছে, ছোট মাথা, মাথা দুই দিকেই চোখ, ব্যাঙ্গাচির চোখের মতন। ওই পোকাগুলি স্যারের খুবই যন্ত্রণা দিছে। কিভাবে? এরা করলো মাংস খাওয়া শুরু। থাক, এই গল্প বন্ধ। জগে টমেটো জুস যা ছিল আলাদিন পুরোটাই গ্লাসে ঢেলে নিলেন। পোকার গল্পটা শোনার পর শরীরে জানি কেমন করছে। খুটো, কি স্যার? ভালো করে দেখো তো আমার শরীরে ফসকা জাতীয় কিছু আছে কিনা। নাই স্যার। গুড। ফসকাগুলির ভেতরে যে পোকা হয় সেই পোকার মাথা আছে, মাথার দুপাশে চোখ আছে। জি, খুব ছোট ছোট দাঁতও আছে। খালি চোখে দেখা যায়? জি না, খালি চোখে দেওয়া যায় না। তবে একটা ফসকা পাইলট স্যারের চোখের মনের ওপর হয়েছিল। সে ফসকার ভিতর যে দুইটা পোকা হয়েছিল সেগুলো উনি পরিষ্কার দেখতেন। চোখ নষ্ট হবার আগ পর্যন্ত উনি পোকাগুলো দেখছেন, বড্ড কষ্ট পাইছেন। চোখ নষ্ট হয়ে গেল। পোকাগুলি যে ডিম পারলো, সে ডিম থেকে বাচ্চা হইবার পর তারা চোখটা খাইয়া ফেললো, বাম চোখ চইলা গেল। তোমার নিজেরও তো বাম চোখ নষ্ট, ঠিক না? জি স্যার। ব্লাড মেডিক আরেকটু খাইবেন? আইন না দেবো? দাও আর একটু খাই। ওর কথাগুলো শোনার পর শরীরে যেন কেমন করছে, গা গোলাচ্ছে। আরেকটা খেলে মনে হয় ঠিক হবে। কুটু, তুমি যাচ্ছ কোথায়? আপনি যে কইলেন ব্লাড মেরি আনতে। একটু পরে যাও, গল্প করি। তোমার সঙ্গে তো গল্পই করা হয় না। জি আচ্ছা। তুমি কি বিয়ে করেছিলে? জি। স্ত্রীর নাম কি? নাম তো ইয়াদ নাই। বলো কি, স্ত্রীর নাম ভুলে গেছো? জি। ছেলে মেয়ে আছে? একটা কন্যা সন্তান আছে স্যার। তার নাম মনে আছে? জি না, ইয়াদ নাই। কন্যার নামও ইয়াদ নাই? তুমি দেখি অ্যাবসেন্ট মাইন্ডের প্রফেসর হয়ে যাচ্ছ। এটা ঠিক না। স্ত্রী এবং কন্যার নাম ইয়াদ করার চেষ্টা করো। আচ্ছা, করবো না, এখনই করো। আমি এখনই তাদের নাম শুনতে চাই। 1 থেকে 100 গুনবো, এর মধ্যে দুজনের নাম শুনতে চাই। 1, 2, 3, 4, 5, 25 পর্যন্ত এসেই আলাউদ্দিন বাথরুমের মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, শেষ করছি আজকের পর্ব। আগামী পর্ব শোনার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। গল্পের ঝুড়িবে পিএস চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।